সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো, তোমাদের পরিবারের সকলে ভালো আছে। তো আমি আজকে বিবিএ সম্মান চতুর্থ বর্ষের প্রকল্প ব্যবস্থাপনা বিষয় থেকে নেটওয়ার্ক ডায়াগ্রামের ধরন ও সিপিএম সম্পর্কে আলোচনা করব। আমি আশুতোষ সরকার আছি তোমাদের সাথে, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তো প্রথমে আমরা দেখে নেই নেটওয়ার্ক ডায়াগ্রামের ধরন, অর্থাৎ নেটওয়ার্ক ডায়াগ্রাম কত প্রকার। এক, অ্যারো ডায়াগ্রাম, যেটিকে AOA বা অ্যাক্টিভিটি অন অ্যারো নেটওয়ার্ক ডায়াগ্রামও বলা হয়ে থাকে। পার্ট নেটওয়ার্কের কার্যক্রমগুলোকে নেটওয়ার্কের তীর দিয়ে বিশেষভাবে দেখানো হলে তাকে AOA নেটওয়ার্ক বা অ্যারো ডায়াগ্রাম বলে। অর্থাৎ সহজ কথায় যদি বলি যে নেটওয়ার্ক ডায়াগ্রামের অর্থাৎ প্রকল্পের যে কাজগুলো থাকে বা অ্যাক্টিভিটিস, একটা প্রকল্পের বিভিন্ন ধরনের কাজ থাকে, এই কাজগুলোকে যখন অ্যারো দিয়ে বা তীর চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হবে তখন তাকে অ্যারো ডায়াগ্রাম বলে। অর্থাৎ তীর চিহ্ন দিয়ে এখানে কাজ বোঝাবে, মানে প্রজেক্টের অ্যাক্টিভিটি বোঝাবে, তখন হচ্ছে তাকে অ্যারো ডায়াগ্রাম বলে। আর একটা হচ্ছে নোড ডায়াগ্রাম বা এটাকে AON বা অ্যাক্টিভিটি অন নোড ডায়াগ্রামও বলা হয়ে থাকে। সিপিএম নেটওয়ার্কের কার্যক্রমগুলোকে যদি একটি নেটওয়ার্কের নোড হিসেবে প্রদর্শিত হয় তবে তাকে AON নেটওয়ার্ক বা নোড ডায়াগ্রাম বলে। অর্থাৎ আমি একটু আগে বললাম যে একটা প্রকল্পে বিভিন্ন ধরনের কাজ থাকে, যেমন আমি উদাহরণ হিসেবে যদি বলি, মনে করি একটা বিয়ের প্রকল্প বা প্রজেক্ট। একটা বিয়ের প্রকল্পে অনেক ধরনের কাজ থাকে, গায়ে হলুদ থাকে, তারপর হচ্ছে কার্ড ছাপানোর বিষয় থাকে, তারপরে খাবার দাবারের বিষয় থাকে, স্টেজ, মানে বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে এক একটা অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিগুলোকে যখন অ্যারো দিয়ে প্রকাশ করা হবে তখন হচ্ছে অ্যারো ডায়াগ্রাম। আর যখন নোড দিয়ে, নোড মানে হচ্ছে এখানে একটা বৃত্ত বা বক্স দিয়ে যখন কাজটাকে বোঝাবে তখন তাকে নোড ডায়াগ্রাম বলে। আর অ্যারো দিয়ে কাজটা বোঝালে অ্যারো ডায়াগ্রাম। আমরা চিত্র দেখছি একটু পরেই। আমরা দেখতে পাচ্ছি অ্যারো ডায়াগ্রাম বা AOA ডায়াগ্রাম নেটওয়ার্কের একটি চিত্র দেওয়া আছে এখানে। অর্থাৎ এই যে বৃত্তগুলো দেখা যাচ্ছে, এই বৃত্তগুলো কিছুই না, বৃত্তগুলো জাস্ট একটা অ্যাক্টিভিটির সাথে আর একটা অ্যাক্টিভিটির সম্পর্ক বা ফ্লো বোঝাচ্ছে। আর এই যে তীর চিহ্ন দিয়ে এখানে কিন্তু কাজ বোঝাচ্ছে অ্যাক্টিভিটি। যেমন আমরা এই যে ডান পাশের যে টেবিলটা আছে সেখানে দেখতে পাচ্ছি একটা প্রকল্পে 4টা কাজ আছে, ABCD। আর অব্যবহিত বা পূর্ববর্তী কাজ যেটা আছে, অর্থাৎ ঠিক কোন অ্যাক্টিভিটির আগে কোনটা শেষ করতে হবে, কোনটা শুরু করতে হবে সেটা বলা আছে। যেমন এর আগের পূর্ববর্তী কাজ কি, এখানে হাইফেন দেওয়া আছে। এর পূর্ববর্তী কাজ হাইফেন দেওয়া মানে হচ্ছে কিছুই না, মানে এ দিয়েই কাজটা, ওই প্রজেক্টের কাজটা শুরু হবে। এই জন্য এই যে প্রথম নোডের সাথে এ কানেক্ট হয়েছে। এরপরে বি এর আগে, বি এর পূর্ববর্তী কাজ কি, বি এর পূর্ববর্তী কাজ হচ্ছে এ, অর্থাৎ এ যখন কমপ্লিট হবে, এ কমপ্লিট হওয়ার পরেই বিটা শুরু হতে পারবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এ শেষ হওয়ার পরে বি শুরু হয়েছে। সি এর পূর্ববর্তী কাজ হচ্ছে এ, অর্থাৎ সিও এ শেষ না হওয়া পর্যন্ত শুরু করতে পারবে না। আমরা এখানে দেখতে পাচ্ছি এ শেষ হওয়ার পরে বি এবং সি দুটি কাজ প্রকল্পের বা অ্যাক্টিভিটি শুরু হয়েছে। আর ডি শেষ কাজ প্রকল্পে, সেটা হচ্ছে ডি দেখা যাচ্ছে যে বি আর সি শেষ হওয়ার পরেই ডি শুরু হতে পারবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডি এর সম্পর্ক, অর্থাৎ ডি বি আর সি শেষ হওয়ার পরে শুরু হয়েছে। এখানে একটা সবুজ তীর চিহ্ন দেখতে পাচ্ছি। সবুজ তীর চিহ্ন দ্বারা আসলে কি বোঝাচ্ছে, অর্থাৎ এই যে সরাসরি বি এর সাথে ডি এর কোনো সম্পর্ক নাই, এটা একটা ডামি অ্যারো বলা হয়, ডামি অ্যারো। এই AOA ডায়াগ্রাম নেটওয়ার্কে ডামি অ্যারো ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এটাকে একটা ক্লোজিং পয়েন্টে নিয়ে আসতে হবে, এটা তো ছন্ন ছাড়াভাবে রাখা যাবে না, কোনো একটার সাথে জুড়ে দিতে হবে এই যে কোনো একটা ডামি অ্যারো বা তীর চিহ্ন একে। এক্ষেত্রে আমরা বি এর সাথে এই যে সি এর যে এন্ডিং পয়েন্ট সেটার সাথে ডামি অ্যারো দিয়ে এটাকে ক্লোজ করে দিয়েছি, ঠিক আছে। এরপরে হচ্ছে নোড ডায়াগ্রাম বা AON নেটওয়ার্ক ডায়াগ্রাম। আমরা এখানে দেখতে পাচ্ছি আগেরটার থেকে একটু ভিন্ন। এখানে আমরা আয়তাকার বক্স দিয়ে
অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। এখানে যে এ বি সি ডি ই 5টা প্রজেক্টের কাজ আছে, অ্যাক্টিভিটিস। আর একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা ফিনিশিং পয়েন্ট থাকবে। ওগুলো কাজ বোঝাবে না, ওগুলো জাস্ট স্টার্ট আর এন্ডিং বোঝাবে, ওগুলো কিন্তু কোনো কাজ না। আর এখানে দেখতে পাচ্ছি এর পূর্ববর্তী কাজ হচ্ছে হাইফেন, বি এর পূর্ববর্তী কাজ হচ্ছে কিছুই নাই, হাইফেন মানে কিছুই নাই, সি এর পূর্ববর্তী কাজ একই। অর্থাৎ এই 3টা অ্যাক্টিভিটি শুরু হবে, এই 3টা অ্যাক্টিভিটি দিয়ে প্রকল্পের যে অ্যাক্টিভিটিসগুলো আছে বা প্রকল্পের কাজ হচ্ছে শুরু হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি 3টা কাজ কিন্তু প্রথমেই শুরু হয়েছে। এরপরে ডি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডি কখন শুরু করতে পারবে, এ আর বি শেষ হওয়ার পরে ডি শুরু করতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি ডি এর সাথে সম্পর্কিত হচ্ছে এ থেকে, আর বি থেকে একটা ডি এর সাথে কানেকশন আসছে বা তীর অ্যারো। অর্থাৎ ডি কখন শুরু হতে পারবে, এ আর বি শেষ হলে তবেই ডি শুরু হতে পারবে। ই এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ই কখন শুরু হতে পারবে, ই হচ্ছে বি আর সি শেষ হওয়ার পরে ই শুরু হতে পারবে। এখানে আমরা নেটওয়ার্কে দেখতে পাচ্ছি যে তীর চিহ্ন দিয়ে বি আর সি শেষ হওয়ার পরেই ই শুরু হয়েছে। এখন এরপর আর কিন্তু কিছু নেই, কিন্তু আমাদের একটা ফিনিশিং লাইন টানতে হবে। ডি আর ই থেকে একটা ফিনিশিং লাইন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে সংকটময় পথ বা সিপিএম পদ্ধতির ধারণা। এটা আসলে কি, সিপিএমটা কি? সংকটময় পথ পদ্ধতি পার্ট পদ্ধতির একটি পদক্ষেপ বিশেষ, অর্থাৎ পার্টের একটি অংশ বিশেষ। এই পদ্ধতিতে কাজের ধারাবাহিকতা অনুযায়ী কাজগুলোকে সাজিয়ে শুরু থেকে শেষ হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়। অর্থাৎ যে কাজগুলো দেখলাম আমরা, একটা প্রকল্প অনেকগুলো কাজ থাকে, কাজগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা সম্ভাব্য সময় নির্ধারণ করা হয় সিপিএম এর মাধ্যমে। এক্ষেত্রে যে সকল কাজে অধিক সময় ব্যয় হবে সেগুলোকে মোটা কালিতে দাগিয়ে তা চিত্রে উপস্থাপন করা হয়। আসলে আমি একটা চিত্র দেয়া আছে, পরে সেটা দেখলে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে একটা প্রকল্পের অনেকগুলো কাজ থাকে, কোন কাজটা করতে সবচেয়ে বেশি, মানে কোন কাজগুলো করতে সবচেয়ে বেশি সময় লাগবে সেগুলোকে মোটা কালিতে দাগিয়ে একটা ক্রিটিক্যাল পাথ মানে সংকটময় পথ উপস্থাপন করা হয়। অর্থাৎ ওই কাজগুলো করতে বিলম্ব করা যাবে না, মানে দেরি করা যাবে না। ওই কাজগুলো যদি দেরি হয়ে যায় তাহলে দেখা যাবে যে পুরো প্রজেক্টের যে কাজ সম্পন্ন করার যে সময় থাকে সেটা বিলম্বিত হয়ে যাবে। যেমন আমরা যদি বিয়ের প্রজেক্টের এক্সাম্পলের কথা বললাম, অর্থাৎ বিয়ের প্রজেক্টের সময় দেওয়া আছে 2 দিন। তো কোনো একটা কাজ যদি কোনো কারণে বিলম্বিত হয়ে যায়, দেখা যাবে যে 2 দিনের মধ্যে বিয়ে সম্পন্ন করা হবে না, তখন তো ঝামেলায় পড়ে যাবে। সো তো তার আগে আমাদের ঠিক করে নিতে হবে যে কোনগুলো হচ্ছে, কোন অ্যাক্টিভিটিসগুলোতে বিলম্ব করা যাবে না। আর যে এই উপায়টা বোঝার উপায় হচ্ছে সিপিএম। অর্থাৎ সিপিএম এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন অ্যাক্টিভিটিসগুলো বা প্রজেক্টের কোন কাজগুলো করতে আমাদের কখনোই বিলম্ব করা যাবে না। বিলম্ব হয়ে গেলে তাহলে পুরো প্রজেক্ট শেষ করতে সময় বেশি লাগবে। এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মোটা কালিতে একটা কাজ আর একটা কাজের সাথে সংযোগ স্থাপন করলে যে পথের সৃষ্টি হয় তাকে সংকটময় পথ বলে। আচ্ছা, সংকটময় পথ নিরূপণ পদ্ধতি কি আছে দেখে নেই আমরা। প্রথমে হচ্ছে প্রতিটি ইভেন্টের, ইভেন্ট মানে হচ্ছে প্রত্যেকটা কাজ, অ্যাক্টিভিটিস, প্রত্যেকটি ইভেন্টের ইওটি আর্লিয়েস্ট অকারেন্স টাইম নির্ণয় করা। ইওটি কি? ইওটি হচ্ছে প্রকল্পের কার্যক্রম নিরূপণের এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো একটি ইভেন্টের কার্যক্রম সম্পন্ন করতে হলে তার পূর্বেকার ইভেন্টের কার্যক্রম সম্পন্ন করতে হয়। অর্থাৎ প্রকল্পের যে ইওটি বলতে যদি সহজ কথায় যদি বলি, কোনো একটা অ্যাক্টিভিটি শেষ করতে সর্বোচ্চ যতটুকু সময় লাগে সেটা হচ্ছে ইওটি আর্লিয়েস্ট অকারেন্স টাইম। এখানে আর্লিয়েস্ট বলতে যদিও বোঝা যাচ্ছে যে তাড়াতাড়ি শেষ হবে কত সময়, সেটা না। আসলে কোনো একটা অ্যাক্টিভিটি শেষ করতে মোট কত সময় লাগবে বা সর্বোচ্চ কত সময় লাগবে সেটাই হচ্ছে ইওটি। আচ্ছা, আমরা যদি এখানে চিত্রটা একটু ভালোভাবে খেয়াল করে দেখি যে এখানে 5টা নোড আছে, এ বি সি ডি ই। আর এখানে দেখা যাচ্ছে এ থেকে বি এর সময় দেওয়া আছে 8 দিন। অর্থাৎ অ্যাক্টিভিটি এ থেকে শেষ করতে বিতে যেতে সময় লাগবে হচ্ছে 8 দিন। আর অ্যাক্টিভিটি এ থেকে সিতে যাওয়ার সময় লাগবে হচ্ছে 7 দিন। এরপর হচ্ছে বি থেকে ডিতে যাওয়ার সময় লাগবে হচ্ছে 3 দিন, বি থেকে ইতে যাওয়ার সময় লাগবে হচ্ছে 11 দিন, সি থেকে ডি হচ্ছে 5 দিন, ডি থেকে
হচ্ছে 3 দিন, অর্থাৎ যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে এক একটার কমপ্লিশন টাইম নির্দিষ্ট, অর্থাৎ কত সময় এই অ্যাক্টিভিটিটা শেষ করা যাবে। আচ্ছা, এখন আমরা এই যে আগের চিত্রটা দেখলাম, এখান থেকে ইওটি কিভাবে বের করব সেটা একটু দেখে নেই। প্রথমে নোডের যে নোডটা বৃত্তাকার নোড দেওয়া আছে সেটাকে আমরা 3 ভাগে ভাগ করব। এর অর্ধেক হচ্ছে উপরে অ্যাক্টিভিটির নাম থাকবে, আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটির নাম উপরে এ দেওয়া আছে। এরপরে নিচে যে বাকি অর্ধেক থাকবে বৃত্তাকার অংশে সেটাকে আবার 2 ভাগে ভাগ করব। প্রথম অংশে থাকবে হচ্ছে ইওটি টাইম, অর্থাৎ প্রত্যেকটা ইভেন্ট শেষ করতে বা প্রত্যেকটা ইভেন্টের ইওটি কত হবে সেটার টাইম প্রথম অংশে থাকবে। আর ডান পাশে ফাঁকা আছে সেখানে আরেকটা অংশ বলবে, সেটা আমরা পরের স্লাইডে দেখব। এখন প্রথম যে অ্যাক্টিভিটি থাকবে, যে কোনো প্রজেক্টের সর্বপ্রথম যে অ্যাক্টিভিটি থাকবে সেটা সবসময় ইওটি 0 হবে। এর জন্য এর মানে আমরা যে দেখতে পাচ্ছি বৃত্তাকার অংশে এ অ্যাক্টিভিটির ইওটি হচ্ছে 0, কেননা এটা দিয়ে এই প্রজেক্টের কাজটা শুরু হয়েছে। এরপরে বি এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি বি এর ইওটি হচ্ছে কত, বি এর ইওটি হচ্ছে 8, অর্থাৎ এ আর বি এর যে ইওটি থাকবে বা এর যে ইওটি থাকবে এটার সাথে যোগ করতে হবে কমপ্লিশন টাইম হচ্ছে 8, অর্থাৎ 0 সাথে 8 যোগ করলে 8। সি একইভাবে সি এর সাথে দেখতে পাচ্ছি এ এর ইওটি কত ছিল, এর ইওটি হচ্ছে 0, 0 সাথে আমরা সি এর কমপ্লিশন টাইম কত ছিল 7, সি এর কমপ্লিশন টাইম 7, 0 সাথে যোগ করলে 7। আচ্ছা, এখন আমরা দেখে নেই ডি এর সাথে। ডি এর ব্যাপার দেখো, ডি কমপ্লিট করতে গেলে 2 ভাবে করতে পারে, একটা হচ্ছে এ বি ডি, এভাবে ডি আসতে পারে, আর একটা হচ্ছে এ সি ডি, 2 ভাবে ডি আসতে পারে। আমি নিচে লিখে দিয়েছি দেখো, এ প্লাস বি প্লাস ডি। এখন এ এর ইওটি কত ছিল 0, আর বি এর ইওটি কত ছিল, বা দুঃখিত এখানে ইওটি হবে না, বা এখানে হচ্ছে কমপ্লিশন টাইম। এখন এর ইওটি 0 ছিল, এর সাথে হচ্ছে বি এর কমপ্লিশন টাইম কত ছিল 8। এরপর হচ্ছে বি থেকে ডি এর কমপ্লিশন টাইম কত ছিল 3, আমরা দেখতে পাচ্ছি এখানে বি থেকে ডি এর কমপ্লিশন টাইম হচ্ছে 3, তাহলে 3টা যোগ করলে কত হয় 0 আর 3 সমান হচ্ছে 11। একইভাবে যদি আমরা আবার যে আরেকটা যে পদ ছিল এ সি ডি, এখানে দেখতে পাচ্ছি এর ইওটি হচ্ছে 0 আর সি এর কমপ্লিশন টাইম হচ্ছে 7, আর সি থেকে ডি এর কমপ্লিশন টাইম হচ্ছে 5, 7 5 0 12। এখন ডি এর ক্ষেত্রে ইওটি কত হবে, দুইটাই কিন্তু পথ আছে, যখন এক বা একাধিক মানে একের অধিক পথে মানে কোন একটা অ্যাক্টিভিটি শেষ হবে, এখানে দেখতে পাচ্ছি ডি অ্যাক্টিভিটি 2 ভাবে শেষ হয়েছে, একটা হচ্ছে এ বি ডি আর একটা হচ্ছে এ সি ডি। যখন একের অধিক পথ থাকবে তখন হচ্ছে ইওটি হবে কোনটা, যেটায় সর্বোচ্চ সময় লাগবে, যেটা কমপ্লিট করতে সবচেয়ে বেশি সময় লাগবে সেটা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এ বি ডি, এই পথে সময় ডি অ্যাক্টিভিটি শেষ করতে সময় লাগবে হচ্ছে 11 দিন, কিন্তু এ সি ডি এই পথে শেষ করতে সময় লাগবে হচ্ছে 12 দিন। যখন তাহলে দুটার মধ্যে বড় 12, তাহলে ডি এর ইওটি হবে হচ্ছে 12, অর্থাৎ ইওটির ক্ষেত্রে যেটা বেশি হবে যোগফল সেটাই আমরা নিব। দুইটা পথ বা তার বেশি পথ থাকলে যেটা যোগফল সবচেয়ে বেশি হবে সেটা হবে ওই অ্যাক্টিভিটির ইওটি। একইভাবে ই এর ইওটি কত হবে, ই এর ইওটি হবে বি এর যে ইওটি ছিল, বি এর ইওটি কত ছিল 8, এটার সাথে যোগ করতে হবে ই এর অ্যাক্টিভিটি টাইম 11, 8 এর সাথে 11 যোগ করলে 19। আর দেখতে পাচ্ছি ডি থেকেই শেষ করতে কত লাগবে, ডি এর ইওটি ছিল হচ্ছে 12, আর হচ্ছে ডি থেকে ই কমপ্লিট করতে সময় লাগবে হচ্ছে 3, তাহলে হচ্ছে 15, কিন্তু 19 আর 15 মধ্যে 19 বড়, এর জন্য এর ইওটি হচ্ছে 19। এখন দেখবো হচ্ছে এলওটি কিভাবে বের করতে হয় প্রত্যেকটা ইভেন্টের। ইওটি ঠিক উল্টো একই রকম বিষয়টা। এলওটি হচ্ছে লেটেস্ট অকারেন্স টাইম, অর্থাৎ কোন অ্যাক্টিভিটিটা সবচেয়ে শেষে শুরু হবে, এরপরে হচ্ছে মানে কোনটা শেষে শেষ হবে, এরপরে হচ্ছে তার আগে কোনটা শেষ হবে, এরকম ভাবে। এখন হচ্ছে উল্টা দিক থেকে শুরু করতে হবে। ইওটির ক্ষেত্রে আমরা কি করেছিলাম, প্রজেক্টের কোন কাজটা প্রথমে শুরু হয় সেটা দিয়ে শুরু করেছিলাম, যেমন এ দিয়ে, কিন্তু এলওটির ক্ষেত্রে হচ্ছে কোন কাজটা সবার শেষে শেষ হয় সেটা দিয়ে শুরু করতে হবে। এখানে হচ্ছে ই সবার শেষে শেষ হয়েছে, তো
তো ই দিয়েই করতে হবে। ই এর ইওটি কত হবে, এলওটি কত হবে, লেটেস্ট অকারেন্স টাইম হচ্ছে প্রজেক্টের যে কমপ্লিশন টাইম থাকবে সেটাই, অর্থাৎ প্রজেক্টের যে সবার শেষে যে অ্যাক্টিভিটি থাকবে, আমাদের চিত্রে হচ্ছে সবার শেষের অ্যাক্টিভিটি হচ্ছে ই এর ইওটি হবে হচ্ছে 19, ওই 19ই হবে হচ্ছে এলওটি, অর্থাৎ ইওটি আর এলওটি সমান হবে শেষ অ্যাক্টিভিটির জন্য। কত হয়েছে এখানে 19। এখন তাহলে ডি এর আমরা যদি দেখি, ডি এর ক্ষেত্রে আসি, উল্টা যদি আসি ই থেকে ডি এর এলওটি কত হবে, ই এর এলওটি কত ছিল 19 থেকে একটি এই যে সময় মাইনাস করলাম, 3 মাইনাস করলাম, 3 মাইনাস করলে কত হবে 16ই আসবে, যেহেতু এখানে একটাই আছে তো একটাই উত্তর হয়ে যাবে। আর এখন দেখি হচ্ছে বি এর ক্ষেত্রে, দেখো আমরা যদি বি এর ক্ষেত্রে দেখি, বি কিন্তু দুই ভাবে আসা যায়, একটা হচ্ছে সরাসরি ই থেকে বি, আর একটা হচ্ছে ই ডি পি, তিন ভাবে আমি নিচে লিখে দিয়েছি। দেখো ই থেকে বি, ই এর এলওটি কত ছিল, ই এর এলওটি হচ্ছে 19, এটা থেকে হচ্ছে বি এর যে কমপ্লিশন টাইম কত ছিল 11, মাইনাস করলে হচ্ছে 8। আর আমরা যদি আরেকটা পদ আছে সেটা যদি দেখি ইডিবি, সেই ক্ষেত্রে ই এর এলওটি কত ছিল 19, এই ক্ষেত্রে ই থেকে ডি এর কমপ্লিশন টাইম ছিল 3, ডি থেকে বি এর কমপ্লিশন টাইম ছিল 3, এগুলো মাইনাস করলে কত হয় 13। এই ক্ষেত্রে দুটার মধ্যে ছোট কোনটা 8, তো এলওটির ক্ষেত্রে হচ্ছে ছোটটা নিতে হবে, এক্ষেত্রে এর জন্য বি এর এলওটি হচ্ছে 8। আমরা ইওটির ক্ষেত্রে কি দেখলাম, ইওটির ক্ষেত্রে দেখলাম হচ্ছে যেটা বড় হবে সেটা নিতে হবে, কিন্তু এলওটির ক্ষেত্রে হচ্ছে যেটা ছোট হবে সেটা নিতে হবে। এখানে বি অ্যাক্টিভিটি দুই ভাবে শেষ করা যায় এলওটির ক্ষেত্রে, একটা হচ্ছে সরাসরি ই থেকে বি, আর একটা হচ্ছে ইডিপি। যখন 2 এর অধিক পদ থাকবে এলওটির ক্ষেত্রে যেটা ছোট ভ্যালু আসবে সেটা নিতে হবে। যেমন এই যে আমরা এর ক্ষেত্রে দেখি, এ কিন্তু এর আগে কোনটা আছে, বি আছে, এর আগে সি আছে, তাহলে এর এলওটি কোনটা হবে, যেটা ছোট হবে সেটা নিব। যেমন বি এর এলওটি থেকে অ্যাক্টিভিটি টাইম মাইনাস করছি, এর অ্যাক্টিভিটি টাইম হচ্ছে বি থেকে এ 8, 8 থেকে 8 মাইনাস করলে 0, আবার সি এর এলওটি হচ্ছে 11, 11 থেকে 7 মাইনাস করলে 4। এখন 4 আর 0 এর মধ্যে কোনটা ছোট, 0 ছোট, এজন্য আমরা এর এলওটি হচ্ছে 0 নিয়েছি। এখন আমরা দেখব হচ্ছে প্রতিটি ইভেন্টের স্ল্যাক নির্ণয়, কিভাবে স্ল্যাক টাইম নির্ণয় করা হয়। স্ল্যাক বলতে এখানে হচ্ছে বেশি সময়, অতিরিক্ত সময় বোঝায়, অর্থাৎ এলওটি আর ইওটির যে পার্থক্য সেটা হচ্ছে স্ল্যাক। স্ল্যাক নির্ণয় সূত্র হচ্ছে স্ল্যাক ইজ ইকুয়াল টু এলওটি মাইনাস ইওটি। এখানে 5টা ইভেন্ট আমরা দেখেছিলাম আগের যে চিত্রে, 5টা ইভেন্টের এলওটি আমরা বসিয়েছি, এর এলওটি হচ্ছে 0, 8 পর্যায়ক্রমে, আর ইওটি বসিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস করলে স্ল্যাক বের হয়েছে। যখন স্ল্যাক 0 তার মানে হচ্ছে ওইটার মধ্যে কোনো বিরতি দেওয়া যাবে না, ওইটার কার্যক্রম স্ল্যাক 0 থাকা মানে হচ্ছে ওই কাজটায় কখনোই দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না। যেমন সি আর ডি এর ক্ষেত্রে আমরা 4 দিন স্ল্যাক দেখতে পাচ্ছি, অর্থাৎ 4 দিন চাইলে আমরা বিলম্ব করতে পারবো ওই সি অ্যাক্টিভিটি আর ডি অ্যাক্টিভিটির কাজ করতে। চাইলে আমরা 4 দিন, আমরা বলতে ওই প্রতিষ্ঠান চাইলে কি করতে পারবে, 4 দিন তারা দেরি করতে পারবে, সি এর ক্ষেত্রেও ডি এর ক্ষেত্রেও। কিন্তু অন্য যে অ্যাক্টিভিটিগুলো আছে এ বি ই, এগুলোর ক্ষেত্রে স্ল্যাক টাইম 0, তার মানে নির্দিষ্ট টাইমে শুরু করতে হবে, নির্দিষ্ট টাইমের মধ্যেই শেষ করতে হবে, বিলম্ব করলেই পুরো প্রকল্পটা বিলম্বিত হয়ে যাবে। তো এখন আমরা ক্রিটিক্যাল পাথ এবং স্ল্যাক পাথস দেখব। আমরা যে এতগুলো চিত্র দেখলাম, এখান থেকে আমরা ক্রিটিক্যাল পাথ কোনটা, যেগুলো যে অ্যাক্টিভিটিগুলো স্ল্যাক টাইম 0 সেগুলো হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এখানে আমরা কোনটার স্ল্যাক টাইম 0 দেখলাম, এ বি ই। আগে যে চিত্র দেখলাম, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ল্যাক টাইম 0 0 কোনটা আছে, এ এর আছে, বি এর আছে, ই এর আছে, এটার স্ল্যাক টাইম হচ্ছে 0। অর্থাৎ যে অ্যাক্টিভিটিগুলোর স্ল্যাক টাইম 0, বা অন্যভাবে যদি আমি বলি যে অ্যাক্টিভিটিগুলোর ইওটি আর এলওটি সমান, এখানে আমরা এ অ্যাক্টিভিটির ইওটি এলওটি সমান দেখতে পাচ্ছি 0 0, বি এর ইওটি হচ্ছে 8, এলওটি হচ্ছে 8, দুইটাই সমান, আর ই এর ইওটি হচ্ছে 19, এলওটি হচ্ছে 19, অর্থাৎ 0 সমান। আর সমান থাকা মানে কি, বিয়োগ করলে পরে রেজাল্ট 0 আসবে। যে অ্যাক্টিভিটিগুলোর স্ল্যাক টাইম 0, ওই অ্যাক্টিভিটির যে একটা পথ তৈরি হচ্ছে, আমরা এখানে লাল তীর দিয়ে দেখানো আছে, দেখো এ থেকে বি ই, এ বি ই, অর্থাৎ এটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ। অর্থাৎ আমরা জানি যে কি প্রজেক্টটা শেষ করতে 19 দিন সময় লাগবে, এই যে শেষে তো লেখাই আছে 19 দিন সময় লাগবে। দেখো এ বি ই, এই তিনটা অ্যাক্টিভিটির কাজ যোগ করলে কত হয়, 8 আর 11 যোগ করলে 19 হয়। অর্থাৎ এই
এই এই যে অ্যাক্টিভিটি পথটা আছে অর্থাৎ এ বি ই এগুলো নির্দিষ্ট টাইমের মধ্যেই শেষ করতে হবে। যদি নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে না পারে তাহলে কিন্তু পুরো প্রজেক্টটা দেরি হয়ে যাবে, বিলম্বিত হয়ে যাবে। এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। কিন্তু অন্য যে অ্যাক্টিভিটিগুলো আছে যে সি আর ডি এগুলোতে চাইলে কিছুটা ওই যে 4 দিন পর্যন্ত বিলম্ব করা যাবে, 4 দিন পর্যন্ত, কিন্তু এর বেশি না। যদি কখনো ক্রিটিক্যাল পাথ চাই তাহলে আমরা বুঝতে পারছি কি যে অ্যাক্টিভিটিগুলোর স্ল্যাক টাইম 0 থাকবে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এখানে মোটা কালিতে কালো করেই মোটা কালিতে একটু মোটা করে মার্ক করে দেখিয়ে দিতে হবে। আমি এখানে লাল দিয়ে বুঝিয়ে দিয়েছি, তোমরা পরীক্ষার মধ্যে কি করবে অবশ্যই একটু কালো কালিতে মোটা করে দাগ দিয়ে বোঝাই দেবা যে এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। অর্থাৎ আমরা যদি বলে এখন ক্রিটিক্যাল পাথ কোনটা, তাহলে আমরা লিখবো হচ্ছে এ বি ই, আর এ বি ই এর মাঝখানে একটা অ্যারো চিহ্ন দিতে হবে ছোট ছোট করে খাতার মধ্যে, এ বি ই, এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। তো এই ছিল আজকের মতো, যদিও একটু কঠিন বিষয়টা, আশা করি তোমরা বুঝতে পারবে। বুঝতে না পারলে মন্তব্য করে অবশ্যই জিজ্ঞেস করবে। আগামী টিউটোরিয়ালে আমি আলোচনা করব পার্ট নেটওয়ার্ক তৈরি ও সমাধানের পদক্ষেপ নিয়ে। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।